তোমরা সবাই কেমন আছো? সোমাস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে সোমবার আর এখন সকাল 9:30 মতন বাজে। জলপাইগুলো তো আগের দিন রোদে শুকিয়েছি, আজকে একবার রোদে দেব, ব্যাস, তারপরেই তেলের মধ্যে দিয়ে দেব। মা পুজো দিয়ে যখন নামলো তখন ছাদ থেকে কটা লঙ্কা পেরে এনেছে। 6খানা লঙ্কা হয়েছে জানো আমাদের গাছটায়। মা 3টে ওপরে রাখলো আর বাকি 3টে রেখে আসলো নিচে। আর দিয়ে কর্তামশাই এনেছে শীতের সিজনে আমাদের সবার প্রিয় পছন্দের, প্রত্যেকের ঘরে ঘরে থাকবে, তা হলো কমলা লেবু। আর আমার কর্তামশাইয়ের সবচেয়ে পছন্দের ফল ওই যে কলা। আমার শ্রীমতীও খায় যদিও এই সিঙ্গাপুরি কলা। ওর যেদিনকে মন চায় 2-3টে খায়, আবার যেদিনকে মন চায় না একটাও খায় না। আর এই যে কমলা লেবু, আমার ঘরে কমলা লেবু থাকে বটে, আমি তো ফলের ধারে কাছ দিয়েও যাই না। আর আমার শ্রীমতী রোজ খাবে না, একদিন অন্তর অন্তর খাবে, ওই যে ওকে তো ফলের রস করে দিতে হয়। যাক, আজকে বেশ ভালো কিন্তু রোদ উঠেছে, আজকে বেশ কিছুক্ষণ এখানে থাক এই জলপাইগুলো, আর তারপরে দিয়ে দেবো আমি সর্ষের তেলে। আর শ্রীমতীর কিন্তু আজকের থেকে পরীক্ষা শুরু। আজকে তো আবার তাড়াতাড়ি চলে আসবে 11:30টার মধ্যে, এসে না ও একটু কিছু খাবার খেতে চায়, তাই তার জন্য আমি এখানে আলু পেঁয়াজ ডিম দিয়ে ভেজে রাখলাম। আর দেখি কি খায়, যদি লুচি খায় তো লুচি, নাহলে পরোটা বা রুটি, আর না হলে পাউরুটি আছে, যেটা খাবে সেটা দিয়ে দেব। আর আমি এদিকে মুড়িটা খেয়ে নিই, আমার কিন্তু স্নান হয়ে গেছে। সেই যে চিংড়ি মাছগুলো বেছে রেখেছিলাম সেগুলোকে নুন হলুদ মাখিয়ে কিন্তু আমি রেখে দিয়েছিলাম। আজকে করব এই চিংড়ি মাছ দিয়ে মালাইকারি। আর এই যে এখানে রয়েছে খানিকটা নারকেল কোড়ানো, আর নারকেল কুড়িয়ে কিন্তু এক্সট্রা নারকেল কোড়াটা আমি ডিপ ফ্রিজে রাখি। বেশ সকালেই নামিয়ে রেখেছি, বরফটাও ছাড়িয়ে গেছে, আর দেখো নারকেলটা কিন্তু বেশ ঝুরঝুরে হয়ে গেছে। আজকে টবুর জন্মদিন, আর আজকে তো সোমবার, দিদির আজকে উপোস। দিদি আজকে আর সারাদিন ওই ফল আর দুধ এই সমস্তই খেয়ে থাকে, অন্য কিছু আর খায় না। দিদি সকালে বলল আমি চালটা ভিজিয়ে রেখেছি, ভাতটা তাহলে বসিয়ে দিচ্ছি। আমি বললাম না, সেই খাবো আমরা দুপুরে, আর এত সকাল সকাল তুমি ভাতটা করো না, চালটা ভেজানো আছে থাক, আমি উপরে পরে ভাতটা বসিয়ে দেব। তো চলো তার আগে আমি আগে খেয়ে নিই। আর আমার খাবার মানেই তো মুড়ি। আর ওই যে কর্তামশাই আজকে বেরায়নি, তবে বেরাবে একটু পরে, তবে তারও কিন্তু ব্রেকফাস্টটা হয়েছে আজকে মুড়ি দিয়ে, মুড়ি চানাচুরি খেয়েছে। আর আমি কিন্তু খাচ্ছি এই আলু ভাজা দিয়ে। আর নিয়ে নিলাম গাছের লঙ্কা, ভেবেছিলাম মনে হয় ঝাল হবে, একদমই ঝাল নেই, হালকা একটু ঝাল, কেমন একটা বুনো গন্ধ মতন। আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, স্নানটা করেছি, চুলটা ভেজা, আর খাচ্ছি, আমার চোখটা কিন্তু জুড়িয়ে আসছে। কিন্তু চোখটা জুড়ালে তো হবে না, এরপরে করতে হবে রান্না। যদিও বিশেষ কিছু রান্না না, দিদি আগের দিন না ডাল করে রেখেছে, আর দিদি বলল যে ডালের সঙ্গে বেগুনি আমি পরে ভাজবো, ওপরেই এসে ভাজবো, আর তুই শুধু তাহলে মাছটা কর, আর এটা সেটা যা আছে আমাদের হয়ে যাবে, ছেলেরা তো আর সেই এটা সেটা খাবে না। তো চলো আগে আমি খেয়ে নিই, তারপরে চিংড়ি মাছটা রান্না করে ফেলি। এখানে কিন্তু চিংড়ি মাছটা আছে প্রায় 12-13টা মতন, আর চিংড়ি মাছগুলো না বেশ বড় বড়। চিংড়ি মাছটা রান্না করার সময় না ভাবছিলাম যে একটু যদি নেমন্তন্ন বাড়ির মতন রান্না করা যেত, মানে ওই কাঠি গুজে। যাকে আগে কি কি নিয়েছি আগে তোমাদের দেখাই। এখানে নিয়েছি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ, আর নিয়েছি 3 কোয়া রসুন, খানিকটা কাঁচা লঙ্কা, অল্প একটু আদা, আর এই টমেটো নিয়েছি একটা, তার বীজগুলো ছাড়িয়ে নিয়েছি। আর রসুনগুলো দেখেছো কত বড় বড়, ওই জন্য কিন্তু আমি 3টে নিয়েছি, 2টো নিলেও হতো। যাকে চিংড়ি মাছগুলোকে আগে আমি ভেজে নিই, যদিও সাধারণত আমি চিংড়ি মাছ রান্না করার সময় ভাজি না, কিন্তু এগুলো যা বড় বড় মাপের চিংড়ি মাছ, না ভাজলে কি জানি যদি গন্ধ টন্ধ হয়, তাই একটু হালকা আমি তেলে একটু ভেজে নেব, বেশি ভাজবো না, তাহলে তো আবার শক্ত হয়ে যাবে। দেখো কেমন গুটিয়ে গেল অত বড় বড় মাছ। আর এইগুলোকে যদি একটু কাঠি গুজে ভাজতাম, চিংড়ি মাছগুলো কিন্তু একদম লম্বা টান টান থাকতো। কালকে একটু বেরিয়েছিলাম একটা দোকানে, জানো তো, দেখলাম আমি কাবাব স্টিক। জিজ্ঞাসা করলাম যে কত করে দাম, দাদা বলল 40 টাকা, আর ওখানে আছে 100 পিস মতন আছে কাঠি। কি ভুল করলাম, যদি ওটাও একটু কিনে আনতাম, এই চিংড়ি মাছগুলোর মধ্যে কিন্তু ওই কাবাব স্টিকগুলো গুজে ভাজতে পারতাম, বেশ বড় লম্বা লম্বা থাকতো। একখানা চিংড়ি মাছ দিলেও সন্তুষ্টি যে না একটা বড় মাপের চিংড়ি মাছ পড়েছে। তো চলো এদিকে আমার চিংড়ি মাছগুলো হালকা করে ভাজা হয়েও গেছে, আর এবারে আমি করব মালাইকারিটা। আর আমার বাড়িতে কিন্তু মালাইকারি এরকম হয় না যে একদম মাখা মাখা যেরকম সাধারণত হয়ে থাকে, আমার শ্বশুর বাড়িতে কিন্তু একটু ঝোল ঝোল হয়, মানে তুমি যেটাই রান্না করো না কেন সেটা কিন্তু ঝোল হয়।
যাক গিয়ে এক এক জায়গায় এক এক রকম রান্না। তো তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আরেকটু সামান্য জানো তো সর্ষের তেল দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, সাদা জিরে, তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা। আর ফোড়নটা যেই ভাজা ভাজা হয়ে গেল, আর এখানে আমি সেই যে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেগুলোকে দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। ব্যাস, এটাকে দিয়ে এবার ভালো করে কষাবো। আর তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু রং আসার জন্য, আর পরিমাণ মতন দিয়েছি হলুদ। এবারে এগুলোকে দিয়ে কষাই। আর আমি মনেই করতে পারছি না নুনটা দিয়েছি কিনা। অনেকখানি টেনশন নিয়ে খানিক কতক আমি নুন কিন্তু খুন্তির মধ্যে ঢেলে রেখেছি। আর দেখো, এই যে এতক্ষণ ধরে খুন্তির মধ্যে ঢেলে রেখেছিলাম, ওটা কেমন শক্ত হয়েছে। এইবারে অনেকক্ষণ বাদে এই যে খুন্তিটা একটু গরম হয়েছে, আর ওই নুনের চাকাটা ধপ করে পড়ে গেল। তো যাক গিয়ে মশলাটা এবারে কষে এসেছে, আর আমি এই ফাঁকে কিন্তু ওই যে নারকেল কোড়াটা সেটাকে কিন্তু আমি একটু পেস্ট করে নিয়েছি। আমরা অনেকেই কিন্তু এই মালাইকারিতে নারকেল কোড়া থেকে দুধটা বের করে সেই নারকেলের দুধটা দিই, বা ওই মালাই ফ্রেশ ক্রিম এনে সেটা দিই। কিন্তু আমার শ্বশুর বাড়িতে বলো বা বৌদিকে রান্না করতে দেখেছি যে নারকেলটা কিন্তু পুরোটাই ব্যবহার করা হয়। আর এই যে বললাম না দিদি চালটা ভিজিয়ে রেখেছে, আমি কিন্তু নিচের থেকে এক ফাঁকে গিয়ে এই গামলা সমেত নিয়ে এসে এদিকে বসিয়ে দিয়েছি। কেননা এদিকে বেলাটিও হয়ে যাচ্ছে, আবার আমার শ্রীমতীও কিন্তু চলে আসার সময় হয়ে গেছে। নারকেল কোড়াটা যদি আমি এমনিই দিয়ে দিতাম তাহলে কিন্তু ঝোলের স্বাদটা এতটা ভালো আসবে না। আর এদিকে যেহেতু নারকেল কোড়াটা আমি একদম পেস্ট করে দিয়েছি, এটা কিন্তু ঝোলের সঙ্গে মিশে যাবে, আর স্বাদটাও কিন্তু দুর্দান্ত লাগবে। আর মালাইকারিটা আমাদের বাড়িতে যেহেতু একদম ঝোল ঝোল হয়, কখনো চেষ্টাই করিনি যে গা মাখা করে দেখি বাড়ির কেউ খায় নাকি। আসলে ভয় পাই যদি ওরকমভাবে করে কেউ যদি তৃপ্তি সহকারে না খেতে পারে, তখন ওর জন্য আমিও যেন অভ্যাস করে ফেলেছি এটাকেও ঝোল ঝোল করে রান্না করা। চিলি চিকেন যখন করি দেখবে আমার কিন্তু গ্রেভিটা একটু বেশিই থাকে। যাকে মশলাটা কিন্তু আমার এখন একদম কষে গেছে, দেখেছো তেলটা ছেড়ে দিয়েছে, কালারটা কিন্তু ভারী সুন্দর এসছে। এদিকে টমেটো বাটা আছে, আবার এদিকে যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম সেগুলোও তো প্রায় পাকা পাকা ছিল, সঙ্গে আবার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যাকে রঙটাও তো ভালো এসেছে, মশলাটাও কষে গেছে। আর এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিই। আর তোমরা চাইলে কিন্তু এই পর্যায়েতে নামিয়ে নিতে পারো। আর এর মধ্যে কিন্তু অবশ্যই দিতে হবে সামান্য মিষ্টি। সামান্য বলবো না, আমার বাড়িতে যথেষ্ট পরিমাণে সেটা পড়ে। এমনিতেই নামেই মালাইকারি, আবার তার মধ্যে আমার বাড়ি বলে কথা। আর এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে দুর্দান্ত লাগে। আমার শ্রীমতী ছোটোবেলায় চিংড়ি মাছের যে কোনো মেনু হলেই কিন্তু খেয়ে নিত। যেমন ধরো ফ্রাইড রাইসে যদি চিংড়ি মাছ দেওয়া হতো, বা চিংড়ি মাছ ভাপা, বা সর্ষে চিংড়ি, বা মালাইকারি, যাই করি না কেন চিংড়ি মাছ কিন্তু যে পদেই পড়তো আমার শ্রীমতী খেয়ে নিত। আর এখন এই চিংড়ি মাছের মালাইকারি যতটা চেটে কুটে তৃপ্তি সহকারে খায়, বাকিগুলো কিন্তু অতটা সেরকমভাবে তৃপ্তি সহকারে খায় না, খেতে হয় তাই খেয়ে নেয়। আর এদিকে আমার ঝোল তো একদম ফুটে গেছে, আর যেটা না দিলেই নয় সেটা হলো ঘি। এই সামান্য একটু ঘি দিয়ে এবারে আমি কিন্তু এটাকে ঢেকে রাখবো। আর নুন মিষ্টিটা চেখে দেখলাম যে আরও একটু নুন আর একটু মিষ্টি লাগবে। তো চলো এটাকে এখন ঢেকে রাখি। আর শ্রীমতীও কিন্তু চলে এসেছে। শ্রীমতী যদিও চলে এসেছে অনেকক্ষণ, ও আসার সাথে সাথেই বললাম যে তুই কিছু খা, যে আলু পেঁয়াজ ডিম দিয়ে ভেজে রেখেছি, ও খেতে চাইলো না। এখন কিন্তু বেলা বাজে প্রায় 12টা, ভাতটাও আমার হয়ে গেছে, ওর এখন পেয়েছে খিদে। আমি বললাম তাহলে তুই ভাত খেয়ে নে। না, আমি ভাত খাবো না, তুমি আমাকে পাউরুটিটাই করে দাও। তো শ্রীমতীকে পাউরুটিটা করে দিয়েই কিন্তু আমি চলে আসলাম এই আমার স্বাদের জলপাইয়ের তেলটা বানাতে। আজকেই এই লাস্ট রোদে দেবো এটা শুকনো, এরপরে আমার কাজ থাকবে এই তেল সমেত এই জলপাইয়ের এই বোতলটাকে আমি রোজ রোদে দেব। তো চলো, এই যে একটা জার পেয়েছি খুঁজে পেতে, এটা হলো গিয়ে মধু ছিল এটাতে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম জলপাইগুলো, আর খানিক কত কাঁচা লঙ্কা, আর দেব এই দুটো শুকনো লঙ্কা। ব্যাস, এই যে নুন হলুদ মাখা রয়েছে এর মধ্যে আমি কিন্তু এই কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে মাখিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এর মধ্যে খানিকটা কাঁচা সর্ষের তেল। আর আজকেও আমাদের খাওয়া দাওয়া হবে একসাথে, আমরা সবাই মিলেই চলে যাব আর একটু পরে নিচে। যদিও এখন প্রায় কিন্তু 1টা মতন বাজে, খাবার দাবার তো একদমই রেডি হয়ে গেছে। আর দিদি কিন্তু এদিকে বেগুনি পাঁপড় এগুলো ভাজছে, নিচের গ্যাসে না, ওপরেই এসেছে। আমি তো গ্যাস ট্যাস মুছে একদম রেডি করে রেখেছি। আর দিদি এগুলো ভাজা হয়ে গেলে আমরা কিন্তু চলে যাব নিচে।
আর এই যে এবারে ঢেলে রাখি এই সর্ষের তেল, ব্যাস। আর এখন আমার রোজ কাজ হবে এইটিকে রোজ রোদে দেওয়া। আর যেদিনকে রোদ থাকবে না, জানি না কি যে হবে। এখনই দেখতে যা লোভনীয় লাগছে, জানি না এই তেলটা যে কতদিন থাকবে। আবার মনে হচ্ছে এটার ভেতরে আরেক রাউন্ড তেল দিতে হবে। তো চলো নিচে চলে যাই, খাওয়া দাওয়াটা সেরে আসি। আর এটি হলো আমার শ্রীমতীর কার্যকলাপ। আজকে তো ওর দাদাইয়ের বার্থডে। খুব সামান্য একটা সাধারণ উপহার ও এতটা অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে, আমারই বড্ড লোভ লাগলো যে না, এটিকে স্মৃতির খাতায় না তুলে রাখলে আমি হয়তো অনেক বড় মুহূর্তটাকে মিস করে ফেলবো। দেখো, ও ঘরে থাকায় এই পেপারটা দিয়ে একটা রিবন দিয়ে আর সুন্দর করে লিখে দিয়েছে হ্যাপি বার্থডে ব্রো। আর এইটি হলো আমার শ্রীমতীর ওর দাদাইকে দেওয়া সবচাইতে সেরা গিফট। আর এদিকে আমার অবস্থা দেখো, বিকালবেলা কিন্তু টোবো যাবে অফিসে, ও রেডি হয়ে পড়েছে। আজকে অফিসে হবে ওর বার্থডে সেলিব্রেট। এদিকে যখন আমরা আশীর্বাদ সবাই করছিলাম, সেই ভিডিওটাই করা হয়নি। যাক গিয়ে, আর করা হয়নি, কি করা, সেটা না হলে মনের খাতাতেই লেখা রইল। আর তোমাদের সামনে এই পাতাটি তুলে ধরলাম। এটি হলো গিয়ে ওর কেক কাটার মুহূর্ত। আর মা যেহেতু এই বাইরের কেক খায় না, মা দিদি কিন্তু মার জন্য ওই দেখেছো, ওটা কিন্তু ঘরে তৈরি করা কেক। আর এদিকে চলো কেক কাটার পর্ব চলছে। আর আমার শ্রীমতীর সবচাইতে আকর্ষণ হলো গিয়ে এই কেক কাটার মুহূর্তটা। এটা শুধু আমার শ্রীমতী বলে নয়, প্রত্যেকটা ছেলে মেয়ের মধ্যেই কিন্তু এই কেক কাটার মুহূর্তটা, বিশেষ করে এই বয়সী বা তার থেকে কম বয়সী ছেলের মধ্যে কিন্তু জন্মদিনের সবচেয়ে সেরা আকর্ষণ হলো এই কেক কাটার মুহূর্তটা। কতক্ষণে কেক কাটার পর্বটা শুরু হবে। তো চলো, টোবো তো এরপরে চলে যাবে অফিসে। ওর যেহেতু এখন নাইট শিফট চলছে, তো এখন কিন্তু বাজে প্রায় 8টা মতন বাজে। আমার শ্রীমতীও পড়তে পড়তে চলে এসেছে, যেহেতু আগামীকালও পরীক্ষা আছে। বেশিক্ষণ বেচারি এখানে থাকতেই পারবে না, আমরা আমাদের মতন এনজয় করি। মা তো কিছুতেই খাবে না বাইরের চকলেট কেক, যদিও বলা হচ্ছে এটা ভেজ কেক, এখানে কোনো ডিম নেই, তুমি খাও, কিন্তু মা খায় না। মা কিছুতেই বাইরের এই কেক খেতে চায় না। মার জন্য দিদি কিন্তু সবসময় ঘরেই তৈরি করে কেক। আর সবচেয়ে মজার বিষয় কি জানো, আমার শ্রীমতী খায় চকলেট কেক ঘরে তৈরি, আর আমার শ্রীমতী এই সাদা কেকটা খুব একটা বেশি ভালোবাসে না। আর আমার শাশুড়ি মা বাড়ির চকলেট কেক খেতে চায় না, কিন্তু ঘরে তৈরি এই সাদা কেকটা খেতে চায়। আজকের দিনে দাঁড়িয়ে একটা কথা ভীষণভাবে মনে পড়ে যাচ্ছে। আমার যখন বিয়ে হয় তখন কিন্তু টোবো পড়তো ক্লাস 8-এ, আর আজকে আমার শ্রীমতী পড়ে ক্লাস 8-এ। আর টোবো আর কয়েক বছর পর নতুন জীবনে হয়তো পদার্পণ করতে চলেছে, আর সেটি হয়তো হবে ওর জীবনের নতুন অধ্যায় থেকে শুরু করে আমাদের জীবনেরও নতুন অধ্যায়। তার কারণ আমরাও কিন্তু শ্বশুর শাশুড়ি হয়ে যাব। দেখতে দেখতে টোবোও কত বড় হয়ে গেল, আমার শ্রীমতীও বড় হয়ে যাচ্ছে, আর আমরাও কিন্তু বুড়ো বুড়ি হয়ে যাচ্ছি। তো চলো, টোবো এদিকে টোবোর ঘরের পর্ব মিটিয়ে ও এবারে দুগা দুগা করে রওনা দিক অফিসের দিকে। আর আমিও ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কোথাও যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য আরেকটি কোনো ভিডিওর সঙ্গে।